হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনয়নস ক্লাসরুম। আজকে এই ভিডিওতে আমি পিটির জন্য 4th মক টেস্ট নিয়ে আসছি। 4 নম্বর মক টেস্ট। এর আগে আমরা 3টে মক টেস্ট নিয়েছি। সেই 3টে মক টেস্ট যারা দাওনি তাদের প্রত্যেককেই বলবো মক টেস্টগুলো দেবে। আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কগুলোতে গিয়ে তোমরা মক টেস্টগুলো দিয়ে আসবে। প্রথমেই জানবে আমরা এই মক টেস্টগুলোতে পিটির জন্য পসিবল যে সমস্ত কোশ্চেন, যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন হতে পারে, যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন হতে পারে, সবগুলোকেই কভার করছি। টোটাল আজকের মক টেস্টে 40টা প্রশ্ন আছে। তার মধ্যে ম্যাথ, ইংলিশ, জিকে, জেনারেল সায়েন্স সবই আছে। তো কোশ্চেন তোমাদের স্ক্রিনে ফার্স্ট কোশ্চেন দেখো, জার্মান সিলভার কোন কোন ধাতুর ধাতু সংকর? প্রথম প্রশ্ন, জার্মান সিলভার কোন কোন ধাতুর ধাতু সংকর? কপার, জিঙ্ক, নিকেল, কপার, জিঙ্ক, লোহা, কপার, জিঙ্ক নাকি কপার এবং টিন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ধাতু সংকর থেকে, অ্যালয় থেকে প্রশ্ন প্রায় পরীক্ষাতেই আসে। তো জার্মান সিলভার কোন কোন ধাতুর ধাতু সংকর? উত্তর কী হবে? সঠিক উত্তর তোমরা লাইভ চ্যাটে উত্তর দেবে। আমাদের সন্ধ্যে 6টা থেকে লাইভ মক টেস্ট হয়, লাইভ চ্যাটে উত্তর দেবে। সঠিক উত্তর কপার, জিঙ্ক এবং নিকেল, এদের সংকটটাকে বলা হয়, এদের ধাতু সংকটটাকে বলা হয় জার্মান সিলভার। কপার, জিঙ্ক ও নিকেল। বাকিগুলো একটু ডিসকাস করে দিই। কপার, জিঙ্ক আর লোহা, কপার, জিঙ্ক এবং লোহা, এদের যদি আমি সংকট তৈরি করি তার নাম কি? ডেল্টা মেটাল। ডেল্টা মেটাল, খুব ইম্পর্টেন্ট এটাও, ডেল্টা মেটাল। নেক্সট, কপার এবং জিঙ্কের সংকটটা কি বলা হয়? পিতল বলা হয়। আর কপার এবং টিন, CuNSn, টিনের সংকেত SN, কপার এবং টিনকে যদি মেশানো হয় তাহলে কি পাওয়া যায়? না কাঁসা। ক্লিয়ার? নেক্সট, দে ডিসাইডেড ড্যাশ কিল দ্য টাইগার। খুব সহজ একটা প্রশ্ন, ইংলিশ থেকে দেওয়া আছে। দে ডিসাইডেড ড্যাশ কিল দ্য টাইগার। দে ডিসাইডেড ড্যাশ কিল দ্য টাইগার। সঠিক উত্তর হবে দে ডিসাইডেড টু কিল দ্য টাইগার, অপশন বি। নেক্সট, ম্যাথ, রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম। শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি? রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি? তো শর্টকাট ইত্যাদি যাবো না, আমি সহজ হিসেবেই করবো। দেখো, যে রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, তার মানে শ্যামের বেতন যদি 100 টাকা হয় তাহলে রামের বেতন কত? না 50 টাকা। হ্যাঁ কি না? রামের বেতন শ্যাম অপেক্ষা 50% কম, তাহলে শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা কত বেশি? এবার বোঝো, তাহলে শ্যামের বেতন দেখতে পাচ্ছি 50 টাকা বেশি, 50 টাকা বেশি, 50 টাকা বেশি, শ্যামের বেতনটা 50 টাকা বেশি। কার অপেক্ষা? না রামের বেতন অপেক্ষা। রামের বেতন কত? 50 টাকা। তো রামের বেতন যদি 50 টাকা হয় তখন শ্যামের বেতন 50 টাকা বেশি। হ্যাঁ কি না? আমাকে শতকরা হিসেব করতে হবে। তারপরে 50-এর মধ্যে 50 বেশি, শতকরা করলে ইন্টু 100 কেটে গেল 100। উত্তর কী হবে? 100%। শ্যামের বেতন রাম অপেক্ষা শতকরা 100% বেশি। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের আত্রেয় শাখার সঙ্গে যুক্ত আত্রেয় আরণ্যকে কটি অধ্যায় আছে? কটি অধ্যায় আছে? ডেটা ভিত্তিক প্রশ্ন, আমাদের জেনে রাখতে হবে। আত্রেয় আরণ্যকে টোটাল অধ্যায় সংখ্যা হচ্ছে 5টি অধ্যায় আছে। 5টি অধ্যায় আছে। প্রত্যেকেই বলবো ভিডিওটাকে তোমরা লাইক করবে। এই জায়গাটা আমি অনেকেই দেখছি যে 600 জন, 700 জন, 800 জন পরীক্ষা দিচ্ছ, কিন্তু তোমরা ভিডিওটা দেখে পর মক টেস্ট দিয়ে পর বেরিয়ে যাচ্ছ। নিজেদের স্কোরটুকু জানাবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া আছে, দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড। দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড, ম্যানকাইন্ডের যে স্টাডি, তাই কী বলা হয়? অ্যানথ্রোপোলজি, জিনিওলজি, অঙ্কোলজি না অর্নিথোলজি? কি উত্তর হবে? সঠিক উত্তর অ্যানথ্রোপোলজি। আর একটি কোশ্চেন পরে আমাদের, অঙ্কোলজি তোমরা জানো যে ক্যান্সারের স্টাডি, আর অর্নিথোলজি এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, স্টাডি অফ বার্ডস। দ্য স্টাডি অফ বার্ডস, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, 6 নম্বর প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? পূর্ব রেলের সদর দপ্তর অবস্থিত কলকাতায়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জাম্পি? ইংলিশের প্রশ্ন, সব মিলিয়ে মিশে দেওয়া আছে। তো জাম্পির সিনোনিম কী হবে? হ্যাপি, জয়ফুল, নার্ভাস নাকি ব্লিসফুল? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জাম্পি? সঠিক উত্তর জাম্পির সিনোনিম অপশন সি, নার্ভাস। ইফ সামওয়ান ইজ জাম্পি তার মানে হি অর শি ইজ নার্ভাস। নেক্সট, ইতালীয় পর্যটক নিকোলো কন্টি এসেছিলেন কার রাজসভায়? এটিও মারাত্মক ইম্পর্টেন্ট। ইতালীয় পর্যটক নিকোলো কন্টি এসেছিলেন কার রাজসভায়? প্রথম বুক্কা, দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায় নাকি দ্বিতীয় দেবরায়? সঠিক উত্তর কী হবে? আচ্ছা, এরা কোন বংশের রাজা ছিলেন?
কোন বংশের রাজা, তোমাদের জন্য প্রশ্ন থাকলো, এটা মেন কমেন্ট বক্সে জানিয়ে যাবে কোন বংশের রাজা, কোন বংশের রাজা ছিলেন এরা। আচ্ছা, নিকোলো কন্টি এসেছিলেন কার সময়ে, না প্রথম দেবরায়। 9 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ীদের সার্ভাইকাল ভার্টিভার সংখ্যা হলো, স্তন্যপায়ীদের সার্ভাইকাল ভার্টিভার সংখ্যা হলো, তো অস্থি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, তাহলে এই কোশ্চেন করতে পারবে। স্তন্যপায়ীদের সার্ভাইকাল ভার্টিভার সংখ্যা হলো 7। নেক্সট, কোনো বিল অর্থ বিল কি না তা চূড়ান্তভাবে নির্ধারণ কে করেন। কোনো বিল যখন একটা বিল পেশ হচ্ছে তো সেটা অর্থ বিল কি না সেটা চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলনেতা নাকি রাষ্ট্রপতি। সঠিক উত্তর কী হবে, একটা বিল যে পেশ করা হচ্ছে সেটা অর্থ বিল কি না সেই ডিসিশনটা কে নেন আলটিমেটলি, না স্পিকার। উত্তর হবে স্পিকার। মাথায় রাখবো অর্থ বিল কিন্তু একমাত্র লোকসভাতেই পেশ করা যায়, লোকসভার অধ্যক্ষ কে, না স্পিকার। তো রাষ্ট্রপতি হবে না, অনেকেই ভুল করে রাষ্ট্রপতি উত্তর করতে পারো, সঠিক উত্তর হবে স্পিকার। নেক্সট, পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান 16 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণী, না কোনোটিই নয়। পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান কোথায়, 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর, না কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে, পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান হচ্ছে 17 নম্বর শ্রেণী। নেক্সট, মাথায় রাখবে 16 নম্বর শ্রেণী, যেটা 16 নম্বর শ্রেণী 16th, সেটা হচ্ছে অক্সিজেন পরিবার, অক্সিজেন দিয়ে স্টার্ট হচ্ছে, ওই শ্রেণীটা ফার্স্ট আছে অক্সিজেন দিয়ে স্টার্ট হচ্ছে, তো ওটাকে অক্সিজেন পরিবার বলা হয়, এবং সেই মৌলগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল। ঠিক আছে, এটা মাথায় রাখবে, চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন, ওগুলো বলা হয় চ্যালকোজেন। আর 18 নম্বর শ্রেণী যেটা আছে সেটা কোন মৌলের শ্রেণী, 18 নম্বর শ্রেণীটা কোন মৌলের শ্রেণী, নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। তো কোশ্চেন আসতে পারে, তিনটেই পরীক্ষায় পড়ে, চ্যালকোজেন, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। ক্লিয়ার, এটা 18 নম্বর। 17 নম্বর হচ্ছে হ্যালোজেন মৌল। তোমাদের কাছে প্রশ্ন থাকলো, মেন কমেন্ট বক্সে জানাবে হ্যালোজেন মৌল কোনগুলোকে বলা হয়, হ্যালোজেন মৌল কোনগুলোকে বলা হয়। এই প্রশ্নগুলোকে কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলো না, কারণ আমি যেন বুঝতে পারি তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো। লাইভ চ্যাটে উত্তর দাও ঠিক আছে, বাট আমি যে হোম টাস্কগুলো দিচ্ছি, যে কাজগুলো তোমাদের করতে বলছি সেটা একটু করবে। পরীক্ষাটা দেওয়ার পর এগুলো নোট করে রাখো খাতায়, উত্তরগুলো তোমরা মেন কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, 1901, 1906, 1910 না 1915। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ। নেক্সট, 13 নম্বর প্রশ্ন, হি সাবমিশন ড্যাশ হিজ এনিমি ইজ আনএক্সপেক্টেড, হি সাবমিশন ড্যাশ হিজ এনিমি ইজ আনএক্সপেক্টেড। সাবমিশন মানে কি, বশ্যতা স্বীকার করা এখানে, তো তার এনিমির কাছে তার বশ্যতা স্বীকার, এটা একেবারে আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। সাবমিশনের পরে কি বসবে, সাবমিশন, কারোর কাছে সাবমিট করছি, তো সাবমিশন টু হিজ এনিমি। নেক্সট, 14 নম্বর প্রশ্ন, রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন, রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন, 60, 120, 180 নাকি 240। সঠিক উত্তর কী হবে, খুবই কমন কোয়েশ্চেন, রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন। সঠিক উত্তর 120 দিন। তোমাদের একটা মক টেস্ট আমি নেব খুব জলদি, যেখানে রক্ত সংবহন তন্ত্র থেকে বেশ কিছু কোয়েশ্চেন করিয়ে দেবো। ঠিক আছে, বেশ কিছু কোয়েশ্চেন থাকবে রক্ত সংবহন তন্ত্র থেকে, তো আমাদের ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, 15 নম্বর প্রশ্ন, লবঙ্গ পাওয়া যায় কি থেকে, লবঙ্গ পাওয়া যায় কি থেকে, মূল, কাণ্ড, পাতা না পুষ্পমুকুল, মূল, কাণ্ড, পাতা নাকি পুষ্পমুকুল। লবঙ্গ পাওয়া যায় পুষ্পমুকুল থেকে। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ নাকি মণিপুর। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, সঠিক উত্তর কী হবে, লোকটাক হ্রদ মণিপুর। যদি প্রশ্ন করা হয় জম্মু কাশ্মীরের দুটো বিখ্যাত হ্রদের নাম বলো, জম্মু কাশ্মীরের দুটো বিখ্যাত হ্রদের নাম বলো, তাহলে কি কি বলবে তোমরা, জম্মু কাশ্মীরের দুটো বিখ্যাত হ্রদের নাম থাকলো, তোমাদের কাজ দেওয়া থাকলো, হোম টাস্ক থাকলো, মেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবে জম্মু কাশ্মীরের দুটো বিখ্যাত হ্রদের নাম। নেক্সট, ফাইন্ড দ্য এরর পার্ট, when I returned home he still did not finish the job। কোন পার্টটাতে ভুল আছে নাকি কোনো ভুল নেই, when I returned home he still did not finish the job, কোন পার্টে ভুল আছে, একটু বুঝে নিতে হবে। when I returned home he still did not finish the job, কোন পার্টে ভুল আছে নাকি কোনো ভুল নেই। আমি একটা কথা বারবার তোমাদের বলছি, তোমরা যারাই এই পরীক্ষাগুলো দিচ্ছ, মক টেস্টগুলো দিচ্ছ, একটু এনগেজিং ব্যাপারটা তৈরি করো, মানে পরীক্ষাটা দিচ্ছ বেরিয়ে যাচ্ছ, এটা করো না। ইন দ্যাট কেস আমি বরং ডিমোটিভেটেড ফিল করি, এতজন মক টেস্ট দিচ্ছ, এত ভিউ হচ্ছে, বাট আমি তোমাদের রিফ্লেকশন পাচ্ছি না সেটাতে।
তোমরা উত্তর দিচ্ছ না, তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাচ্ছ না, এইটা করো না, আমি যেন তোমাদের সাথে পরিচিত হতে পারি। আচ্ছা, ওয়েন আই রিটার্ন হোম হি স্টিল ডিড নট ফিনিশড দ্য জব। দেখে মনে হতে পারে যে এখানে ডিড নট আছে, আবার ফিনিশড আছে, তাহলে এই পার্টটায় ভুল আছে, এটা ফিনিশ হবে না, এই ভুলটা নয়, এটা ঠিকই আছে। আমি যখন ঘরে পৌঁছেছিলাম সে তখনও জবটা ফিনিশ করেনি, না বাচকটাকে হ্যাঁ বাচক করে নিচ্ছে আমি। ধরে নাও আমি যখন ঘরে পৌঁছেছিলাম সে তখন কাজটা ফিনিশ করেছিল। ফিনিশ করুক বা না করুক, করা বা না করা, যে কোনো কাজটাই তো আমি ঘরে পৌঁছানোর আগে আমি পৌঁছেছিলাম, এটা পাস্ট টেন্স, এটা সিম্পল পাস্ট দেওয়া আছে, পাস্ট ইনডিফিনাইট, তাই তো? তারও আগে ফিনিশ করা না করা, তো সিম্পল পাস্ট তারও আগে ফিনিশ না করা বা করা, তার মানে এটা আমাদের কি হতো, পাস্ট পারফেক্ট টেন্স হতো। হি স্টিল হ্যাড নট ফিনিশড দ্য জব। ক্লিয়ার? তো ভুল ছিল অপশন বিতে। নেক্সট, রাওলাটাইন কোন সালে পাস হয়? রাওলাটাইন 1916, 1918, 1919, 1920, এই নিয়ে বেশি কিছু বলার থাকে না। রাওলাটাইন 1919। নেক্সট, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর নির্মিত? খুবই কমন কোশ্চেন, যা জানো না মুখস্থ করে নাও, বারবার পরীক্ষায় এসে থাকে। ভাকরানাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর নির্মিত। নেক্সট, 1 বছর আগে, এটা বয়সের অঙ্ক দেওয়া আছে, 1 বছর আগে গৌরব এবং সচিনের বয়সের অনুপাত ছিল 6:7। 4 বছর পরে, এটা পূর্ণচ্ছেদ, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। সচিনের বর্তমান বয়স কত? এই অঙ্কগুলো খুব সহজে করা যায়, ভালো করে দেখে নাও। এটা ধরে নাও প্রেজেন্ট এজ, তার থেকে 1 বছর আগে অনুপাতটা কত ছিল? 6:7। এখন থেকে 4 বছর পরে চলে যাই, অনুপাত কত হবে? 7:8। মোট কত বছরের ডিফারেন্স হলো? এইদিকে 1 বছর, এইদিকে 4 বছর, 5 ইয়ার্সের ডিফারেন্স হলো। আমি অনুপাতের ডিফারেন্স কি দেখতে পাচ্ছি? 6টা 7 হয়ে গেছে, 7টা 8 হয়ে গেছে। অনুপাতের ডিফারেন্সটা যদি দুক্ষেত্রেই সমান হয়, 6টা 7 হয়ে গেল, 7টা 8 হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি অনুপাতের ডিফারেন্স হচ্ছে 1, কিন্তু আসল ডিফারেন্স 5। তাহলে বলতে পারি 1 অনুপাত মানেই হচ্ছে 5, 1 অনুপাত মানেই হচ্ছে 5। তাহলে 7 অনুপাত মানে কত? সচিনের বয়স বলেছে, 7 অনুপাত মানে কত? 5 7 35। সচিনের বয়স পেয়ে গেলাম। 1 বছর আগে সচিনের বয়স ছিল 35 বছর, এখন বর্তমান বয়স কত হবে? আমি 1 বছর যোগ করে দেবো, 35 + 1 মানে 36। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এত সহজে অঙ্কটা হয়, কিছুই ধরতে হবে না, এক্স কিচ্ছু ধরার দরকার নেই। নেক্সট, আশা করি তোমাদের ভালো লাগলো বিষয়টা, একটু জানাবে অঙ্কটা করতে কীরকম লাগছে। আমি যখন অঙ্কগুলো করাই তোমাদের জিজ্ঞেস করি যে কেমন লাগছে, কিন্তু এইটুকু উত্তর তোমরা দাও না, এটা দেবে, আমাকে জানাবে। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল, সঠিক উত্তর কী হবে? 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল ভারত এবং 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত ভারত এবং মালদ্বীপ। 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত ভারত এবং মালদ্বীপ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? ভারতের অর্ধনগ্ন ফকির, আন্দাজে উত্তর হবে, কমন সেন্স থেকে উত্তর হবে গান্ধীজি। নেক্সট, ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হলেন, ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার কাকে বলা হয়? কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, সংসদ নাকি সুপ্রিম কোর্ট? শীর্ষ ব্যাখ্যাকার সুপ্রিম কোর্ট। ডেফিনেটলি জুডিশিয়াল রিভিউর সংস্থান করা আছে, সুপ্রিম কোর্টই পারে কোনো একটা আইনকে সঠিক না ভুল সেই সিদ্ধান্ত নিতে, নাল অ্যান্ড ভয়েড আখ্যা করতে, যে এটা ভুল, এটা ইনভ্যালিড, রাখা যাবে না। তো আলটিমেটলি এটাকে এক্সপ্লেন করতে পারে, ভারতীয় সংবিধানকে এক্সপ্লেন করে কোন জায়গাতে? না সুপ্রিম কোর্টে। আজ 24 নম্বর প্রশ্ন, এল নিনো হলো, এল নিনো ঘূর্ণবাত, উষ্ণ সমুদ্রবায়ু, পশ্চিমী ঝঞ্ঝা নাকি বিশ্ববায়ু? এল নিনো কি? ঘূর্ণবাত, উষ্ণ সমুদ্রবায়ু, পশ্চিমী ঝঞ্ঝা নাকি বিশ্ববায়ু? খুব সহজ প্রশ্ন, খুব কমন প্রশ্ন। এল নিনো হলো উষ্ণ সমুদ্রবায়ু। এল নিনো কোন জায়গা থেকে উৎপন্ন হয়? এল নিনো কোন লোকেশনটা কোথায়, কোন জায়গা থেকে উৎপন্ন হয়, কোন জায়গাতে এল নিনো প্রবাহিত হয়? কেউ বলতে পারবে এল নিনোর প্রবাহ স্থানটা কোথায়, কোন জায়গাতে, কোন দেশের নাম জড়িত আছে এল নিনোর সাথে? প্রশ্ন রইল, যদি বলতে পারো খুব ভালো, না বলতে পারলে আমি নেক্সট মক টেস্টে এল নিনো সম্পর্কে ওই তথ্যটা দিয়ে দেবো তোমাদেরকে। আপাতত কোশ্চেন রইল, আমি অপেক্ষায় থাকবো যদি কেউ উত্তর দিতে পারো। নেক্সট, সবচেয়ে নমনীয় ধাতুটি হলো, সবচেয়ে নমনীয় ধাতু প্লাটিনাম, লোহা, রূপো না সোনা? সবচেয়ে নমনীয় ধাতু, ডেফিনেটলি সবচেয়ে নমনীয় ধাতু হচ্ছে সোনা। শব্দের গতিবেগ সর্বোচ্চ হয়
শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে, তরল মাধ্যমে না কঠিন মাধ্যমে? শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কঠিন মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, এ এবং বি 60 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হয়। এ এর গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? এখান থেকে এ যাচ্ছে, এখান থেকে বি যাচ্ছে, দুজনে এই স্থানে মিলিত হচ্ছে। টোটাল সময়টা লাগছে কতক্ষণ? না 5 আওয়ার্স। 5 আওয়ার্স লাগছে, তাই তো? 5 আওয়ার্স লাগছে। টোটাল কতটা পথ পাড়ি দিচ্ছে? না 60 কিলোমিটার। এই দূরত্বটা হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার 5 ঘন্টা যাচ্ছে, মানে গতিবেগটা কত? না 12 কিমি পার আওয়ার। কিন্তু এই যে গতিবেগটা, এটা সম্মিলিত গতিবেগ, এও আসছে বিও আসছে, তো এ প্লাস বি দুজনের গড় গতিবেগটা পেয়ে যাচ্ছি 12 কিলোমিটার পার আওয়ার। আমি এর গতিবেগটা আমি এর গতিবেগ জানি 5, তার মানে বি এর গতিবেগ কত হবে? 12 বিয়োগ 5 অর্থাৎ 7 কিলোমিটার পার আওয়ার। খুব সহজ প্রশ্ন দেওয়া আছে এটা। আচ্ছা, বিহু কোন রাজ্যের নৃত্য? বিহু কোন রাজ্যের নৃত্য? সবারই জানা এটা। বিহু কোন রাজ্যের নৃত্য? উত্তর হবে কি? না আসাম। এখান থেকে জাস্ট দুটো ইনফরমেশন দেবো। অন্ধ্রপ্রদেশের যে নৃত্যটা সেটা হচ্ছে কুচিপুড়ি, তোমরা জানো অন্ধ্রপ্রদেশের নৃত্য কুচিপুড়ি। আর কেরালা দুটো নৃত্য তোমরা লিখে রাখবে, কথাকলি আর মোহিনীনাট্যম। কেরালা দুটো লিখে রাখবে, কথাকলি আর একটা হচ্ছে মোহিনীনাট্যম। নেক্সট 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ টাইগার হিল, টঙ্গালু, সান্দাকফু নাকি মখিপোখারি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। নেক্সট 30 নম্বর প্রশ্ন, তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধানের এসআই একক কি? সঠিক উত্তর কি হবে? তড়িৎ আধানের এসআই একক কুলম, ইএসইউ, ভোল্ট নাকি স্ট্যাট কুলম? তড়িৎ আধানের এসআই একক কুলম, ইএসইউ, ভোল্ট নাকি স্ট্যাট কুলম? সঠিক উত্তর হবে তড়িৎ আধানের এসআই একক হচ্ছে কুলম। স্ট্যাট কুলম বা ইএসইউ দুটো সেম। ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইএসইউ বা স্ট্যাট কুলম এটা হচ্ছে সিজিএস একক। মাথায় রাখবে 1 কুলম সমান, এটা পরীক্ষা পড়ে, 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। নেক্সট, আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়? আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথ, মাইকেল ফ্যারাডে, মহাদেব গোবিন্দ রানাডে নাকি ডিওফেন্টা? সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির জনক। আচ্ছা, মাথায় রাখবে মহাদেব গোবিন্দ রানাডে বা এমজি রানাডেকে বলা হয় ভারতীয় অর্থনীতির জনক, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক্স। ভারতীয় অর্থনীতির জনক হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তী প্রশ্ন, আমাদের 32 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্বের আদর্শ কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর কী হবে? প্রজাতন্ত্র এবং স্বাধীনতা, সাম্য, এই সমস্ত কিছু, প্রজাতন্ত্র, সাম্য, স্বাধীনতা, সৌভ্রাতৃত্বের আদর্শ নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সঠিক উত্তর ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 5% হারে 500 টাকার কত বছরে সুদ 125 টাকা হবে? বার্ষিক 5% হারে 500 টাকার কত বছরে সুদ 125 টাকা হবে? খুব সহজ, আমরা জানি সুদ সমান কি? PRT/100। আমি জানি সুদ দেওয়া আছে 125, পি মানে আমার 500 টাকা প্রিন্সিপাল মূল, ইন্টু সুদের হার বলা আছে রেট অফ ইন্টারেস্ট, আর বলা আছে 5%, টাইম বলা নেই। নিচে 100 কেটে গেল 25, 5 5 25, 25 5 125, তাই না? তো এদিকে 5 অর্থাৎ টি সমান 5 বছর। সঠিক উত্তর অপশন এ, 5 ইয়ার্স। ফাইন্ড দ্য এরর পার্ট। দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাওএডেজ। কোন পার্টটাতে ভুল আছে? দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাওএডেজ। সঠিক উত্তর কী হবে? আচ্ছা, এই প্রশ্নগুলোর পিডিএফ যদি পেতে হয় তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে আসবে, প্রশ্নের পিডিএফ পেয়ে যাবে, উত্তরের পিডিএফ পাবে না। প্রশ্নের পিডিএফ পাবে, তোমরা ইউটিউব চ্যানেল থেকে উত্তর মেলাতে পারো। প্রশ্নগুলো আমি পিডিএফ আকারে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আই বাটনে, ওখানে তোমরা পেয়ে যাবে, ইভেন তোমরা ডেসক্রিপশনেও পেয়ে যাবে। আচ্ছা, ফাইন্ড দ্য এরর পার্ট। দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ইজ ভেরি ব্যাড নাওএডেজ। কী হবে? ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, যে কম ব্যয় করে, ইকোনমিক্যাল। দ্য ইকোনমিক্যাল কন্ডিশন হবে না, আমাদের আর্থিক অবস্থা, আর্থিক অবস্থা, ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক্যাল নয়। যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা হবে কি না ইকোনমিক, ইকোনমিক কন্ডিশন দেওয়া আছে ইকোনমিক্যাল, তাহলে অপশন এতে ভুল আছে। নেক্সট, বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতাকে? খুব কমন কোয়েশ্চেন বুদ্ধচরিত, অশ্ব ঘোষের বুদ্ধচরিত। ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? স্বাধীনতা দিবস সবাই জানে, কিন্তু তার জন্য যে আইনটা, স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? উত্তর কী হবে? ডেফিনেটলি আগস্টের আগেই হবে, তো জুলাই 1947।
পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দুটি সংখ্যার অনুপাত 9:7, গসাগু 19, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আমি ধরে নাও, বিষয়টা বুঝে নাও কেন করছি এরকম, উত্তরটা কীভাবে হবে। ধরো আমি বললাম দুটি সংখ্যার অনুপাত 2:3, 2:3, দুটি সংখ্যার অনুপাত 2:3। এরপর বলছি যে সংখ্যা দুটির অনুপাত গসাগু হচ্ছে 3। এটা যদি বোঝো সংখ্যা দুটো কী কী হতে পারে, 6 হতে পারে আর 9 হতে পারে, 6 এবং 9 হতে পারে। সংখ্যা দুটি 6 হতে পারে, 9 হতে পারে। 6 এবং 9-এর অনুপাত দেখো, 3-2 6, 3-3 9, 2:3। অর্থাৎ আমি যখন অনুপাত থেকে সংখ্যা বার করছি আমি ধরে নিতে পারি তো 2:3 মানে একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x, হ্যাঁ কি না? এই তো করি আমরা। দুটি সংখ্যার অনুপাত 3:7, তখন বার করার সময় কী বার করি না, একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 7x। এই এক্সটা আসলে কিছুই না, এই এক্সটা হচ্ছে এদের সংখ্যা দুটোর গসাগু। তার মানে আমি গসাগুটা গুণ করে দেবো। 9:19, 9:19 হবে বড় সংখ্যাটা, আর 7:19 হবে ছোট সংখ্যাটা। ক্লিয়ার? তো সংখ্যাটা কত হবে? 7 × 19 মানে 133, অপশন সি। চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? প্রথম রাজরাজ, বিজয়ালয়, প্রথম রাজেন্দ্র না কুলোতুঙ্গ? চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয় চোল। অপশন বি। চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিলেন? চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন কবে? সঠিক উত্তর, চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন 1221 খ্রিস্টাব্দে। 1221 মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 12 দিয়ে 12টা উল্টে দাও 21, 1221। নেক্সট, দিন ইলাহিকে প্রবর্তন করেন, এটা প্রত্যেকের পারার কথা, দিন ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। এই ছিল আজকে 40টা প্রশ্ন। আমরা এখনও পর্যন্ত সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোকে দিয়েই, যেগুলো মোস্ট কমন কোয়েশ্চেন সেগুলোকে দিয়েই মক টেস্ট সাজাচ্ছি। এর পরে মক টেস্টের স্ট্যান্ডার্ড আরও বাড়ানো হবে, জটিল প্রশ্নের সংখ্যা অনেক বাড়ানো হবে। তার জন্য সময় লাগবে কিছুদিন, কিছু মক টেস্ট তোমরা দিতে থাকো। তারপরে আমরা নানান ধরনের প্রশ্ন নিয়ে আসবো। মক টেস্টগুলো দিয়ে তোমাদের কেমন লাগছে এইটুকু তোমাদের কাছে জানার থাকে আমার। এটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। মক টেস্টগুলো এইভাবে চালিয়ে যাবো কি না সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করবে তোমাদের কাছ থেকে আমি কীরকম রেসপন্স পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।